নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 6-এর তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায় 6 বল ও শক্তির প্রাথমিক ধারণা এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশান নিয়ে চলে এসেছি। তো এই প্রশ্নগুলো তোমরা খুব মন দিয়ে দেখো, এটা তোমাদের আসন্ন সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে রেডি করে যাও, তাহলে তোমাদের আসন্ন সেকেন্ড সামেটিভ এক্সামে তোমরা অনেক প্রশ্নই এখান থেকে কমন পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা বলেছে, গতিশীল বস্তু বলতে কি বোঝায়? প্রশ্ন মান হচ্ছে 1.5। গতিশীল বস্তু মুভিং অবজেক্ট, যে বস্তু সময়ের সঙ্গে পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে সেই বস্তুকে সচল বা গতিশীল বস্তু বলে এবং তার অবস্থাকে গতি বলা হয়। উদাহরণ: চলন্ত বাস, আকাশে উড়ন্ত পাখি, জলে থাকা মাছ, গতিশীল ক্রিকেট বল বা ফুটবল ইত্যাদি। প্রশ্নটা বলেছে, নির্দেশ বস্তু কাকে বলে? প্রশ্ন মান 2। নির্দেশ বস্তু পূর্বনির্দিষ্ট যে বস্তুর অবস্থান বা অবস্থা সাপেক্ষে তুলনা করে কোনো বস্তুর স্থিতি বা গতীয় অবস্থার বর্ণনা দেওয়া হয় তাকে নির্দেশ বস্তু বলে। নির্দিষ্ট উল্লেখ না থাকলে সাধারণত পৃথিবীকে নির্দেশ বস্তু বলে বিবেচনা করা হয়। প্রশ্নটা বলেছে, আপেক্ষিক স্থিতি ও আপেক্ষিক গতি বলতে কি বোঝায়? প্রশ্নমান হচ্ছে 2+2। আপেক্ষিক স্থিতি কোনো পূর্বনির্দিষ্ট বস্তু, যেমন পৃথিবী বা পৃথিবী সাপেক্ষে স্থির অবস্থানে থাকা কোনো বস্তুর অবস্থাকেই বলা হয় আপাত বা আপেক্ষিক স্থিতি। আমাদের চারিপাশের যেসব বস্তুগুলি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না, যেমন বাড়ি, গাছপালা, পাহাড় ইত্যাদি, তাদেরকেই আমরা স্থির বস্তু বলি। কিন্তু এই বস্তুগুলি প্রকৃতপক্ষে স্থির নয়। পৃথিবী অবিরত গতিশীল বলে পৃথিবীর উপরিস্থ সমস্ত বস্তুই গতিশীল। তাই আমাদের চোখে যে বস্তুগুলি স্থির বলে মনে হয় তারা প্রকৃতপক্ষে স্থির নয়। এই আপাত স্থির বস্তুগুলির অবস্থাই হলো আপেক্ষিক স্থিতি। এবার হচ্ছে আপেক্ষিক গতি। পৃথিবী বা অন্য কোনো স্থির বস্তু পৃথিবী সাপেক্ষে এর সাপেক্ষে স্থির, কিন্তু গতিশীল বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হলে তার ওই গতিকে বলা হয় আপেক্ষিক গতি। যেমন চলন্ত ট্রেনে বা বাসে বসে জানলা দিয়ে বাইরে তাকালে মনে হয় বাইরের ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি ট্রেনে উপস্থিত দর্শকের সাপেক্ষে সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করছে, অর্থাৎ এরা চলমান, কিন্তু এগুলি পৃথিবী বা অন্য কোনো স্থির বস্তুর সাপেক্ষে স্থির। এইসব আপাত গতিশীল বস্তুর গতি হলো আপেক্ষিক গতি। বলেছে, কোনো বস্তু স্থির না গতিশীল তা পর্যবেক্ষকের অবস্থার উপর নির্ভর করে, ব্যাখ্যা করো। প্রশ্নমান হচ্ছে 2। কোনো বস্তু স্থির বা গতিশীল তা একান্তভাবে পর্যবেক্ষকের অবস্থার উপর নির্ভর করে। সাধারণত আমরা পৃথিবীকে স্থির বলে ধরে নিয়ে তার সাপেক্ষেই পৃথিবীর উপরে অবস্থিত বস্তুগুলির স্থিতি বা গতি বিচার করি। কিন্তু পৃথিবীর বাইরে অবস্থিত কোনো স্থান থেকে দেখলে বোঝা যায় পৃথিবী এবং তার ওপর অবস্থিত বস্তুগুলির কোনোটি স্থির নয়। অর্থাৎ পর্যবেক্ষক পৃথিবীতে থাকলে পৃথিবীকে স্থির এবং পৃথিবীর বাইরে থাকলে পৃথিবীকে গতিশীল দেখেন। একইভাবে চলন্ত ট্রেনের কামরায় বসে থাকা যাত্রীর কামরার ভেতরে অবস্থিত অন্যান্য বস্তু সামগ্রী বা ওই ট্রেনে বসে থাকা অন্যান্য সকল যাত্রীকে স্থির অবস্থায় দেখেন, কিন্তু ট্রেনের বাইরে প্ল্যাটফর্ম বা রেল লাইনের পাশে স্থির দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি ট্রেনের মধ্যে অবস্থানরত যাত্রীসহ সকল বস্তু সামগ্রীকে ট্রেনের সমান বেগে একই অভিমুখে গতিশীল অবস্থায় দেখতে পান। এই উদাহরণ থেকে সিদ্ধান্তে আসা যায় যে এই স্থিতি বা গতি একটি আপেক্ষিক ধারণা মাত্র। এটি সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট বস্তুর পারিপার্শ্বিক অবস্থা বা পর্যবেক্ষকের অবস্থার উপর নির্ভরশীল। প্রশ্নটা বলেছে, বল বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এর প্রশ্নমান হচ্ছে 2। বল বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় বা সচল বস্তু স্থির হয়, বা গতিশীল বস্তুর বেগের মান ও দিক পরিবর্তিত হয়, অথবা কোনো বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকে বল বলে। বল হলো লব্ধ রাশি। প্রশ্নটা বলেছে, এসআই ও সিজিএস পদ্ধতিতে বলের একক কী? এর প্রশ্নমান হচ্ছে 2। এসআইতে বলের একক নিউটন, এন ও কিগ্রা ভার বা কিগ্রা বল কেজিএফ।
সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন বা গ্রামভার বা গ্রাম বল জিএফ। প্রশ্নটা বলেছে স্পর্শযুক্ত বল কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। এর প্রশ্নমান হচ্ছে 2। স্পর্শযুক্ত বল প্রত্যক্ষ সংযোগে থাকা দুটি বা তার বেশি বস্তুসমূহের মধ্যে ক্রিয়াশীল বলকেই স্পর্শযুক্ত বল বলে। উদাহরণ, ক্রিকেট খেলার সময় ব্যাট ও বলের মধ্যে সংঘাতে ক্রিয়াশীল বল হলো এক রকমের স্পর্শযুক্ত বল, অর্থাৎ সংঘাত বল হলো একটি স্পর্শযুক্ত বল। ঘর্ষণ বল দুটি তলের মধ্যে সংযোগ থাকলে তবেই ঘর্ষণ বল কাজ করে। এছাড়া টানা, ঠেলা ইত্যাদিও স্পর্শযুক্ত বল। প্রশ্নটা বলেছে স্পর্শহীন বল কাকে বলে, উদাহরণ সহ বোঝাও। এর প্রশ্নমান হচ্ছে 2। স্পর্শহীন বল প্রত্যক্ষ সংযোগে না থাকা দুটি বা তার বেশি বস্তুসমূহের মধ্যে ক্রিয়াশীল বলকে স্পর্শহীন বল বলে। উদাহরণ, 1. একটি চুম্বক নিয়ে তার কাছাকাছি কোনো লোহার পেরেককে রাখলে দেখা যায় পেরেকটিকে স্পর্শ না করেও চুম্বকটি পেরেকটিকে আকর্ষণ করছে, এই বলকে বলা হয় চৌম্বক বল। 2. একটি রাবারের বলকে হাত থেকে ছেড়ে দিলে বলটি কোনো এক অদৃশ্য বলের টানে নিচের দিকে পড়তে শুরু করে, এই বল প্রয়োগ করে পৃথিবী, একে বলা হয় অভিকর্ষ বল। 3. দুটি বিন্দু আধানকে নির্দিষ্ট দূরত্বে রাখলে আধান দুটির মধ্যে একটি আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, এটি স্থির তাড়িতিক বল যা স্পর্শ ছাড়াই ক্রিয়া করে, অর্থাৎ চৌম্বক বল, অভিকর্ষ বল, স্থির তাড়িতিক বল স্পর্শহীন বলের উদাহরণ। প্রশ্নটা বলেছে টানা ও ঠেলা কি, উদাহরণ সহ লেখো। প্রশ্নমান হচ্ছে 2+2। একটি বস্তু বা দ্রব্যকে টানা হয়েছে বা তার ওপর টান প্রযুক্ত হয়েছে বলা হয় যখন প্রযুক্ত বলের ক্রিয়ায় বস্তুটি বলের ক্রিয়ার অভিমুখে সরে আসে, অর্থাৎ বল প্রয়োগকারী এবং যার ওপর বল প্রযুক্ত হয়েছে তাদের মধ্যে ব্যবধান কমে যায়। ঘরের ভেতর থেকে দরজা খোলা, কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপি খোলা ইত্যাদি। ঠেলা বা ধাক্কা, পুশ। একটি বস্তুকে ঠেলা হয়েছে বা ধাক্কা দেওয়া হয়েছে বলা যায় যদি প্রযুক্ত বলের প্রভাবে বস্তুটি বলের ক্রিয়ারেখা বরাবর বল প্রয়োগকারী বস্তু থেকে আরও দূরে সরে যায়, অর্থাৎ বস্তু দুটির মধ্যে ব্যবধান বৃদ্ধি পায়। উদাহরণ, ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করা, ফুটবলে কিক করা ইত্যাদি। প্রশ্নটা বলেছে চৌম্বক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। প্রশ্নমান হচ্ছে 2+1। চুম্বক পদার্থ যেসব পদার্থের ওপর চুম্বক বল প্রয়োগ করতে পারে, অর্থাৎ যেসব পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদের বলা হয় চৌম্বক পদার্থ। উদাহরণ, লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। প্রশ্নটা বলেছে অভিকর্ষ বল বলতে কি বোঝায়, এর প্রশ্নমান হচ্ছে 2। অভিকর্ষ বল পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলা হয়। প্রশ্নটা বলেছে অভিকর্ষ বলের আরেক নাম কি, এর প্রশ্নমান হচ্ছে 1। বলের আরেক নাম হলো ওজন। প্রশ্নটা বলেছে ক্রিকেট বা ফুটবল খেলার মাঠ বল প্রয়োগের কি কি উদাহরণ খুঁজে পাও? এর প্রশ্নমান হচ্ছে 2। ক্রিকেট খেলার মাঠে বোলার বল করার সময় বল প্রয়োগ করে, ব্যাটসম্যান ব্যাট দিয়ে বলটির ওপর বল প্রয়োগ করে এবং ফিল্ডার বল প্রয়োগ করেই বলটিকে থামায়। ফুটবল খেলার মাঠে খেলোয়াড়রা পা দিয়ে বল প্রয়োগ করেই বলটিকে গতিশীল করে এবং থামায়, গোলরক্ষকও বল প্রয়োগ করেই বলটিকে আটকায়। প্রশ্নটা বলেছে একটি রবার ব্যান্ডকে দুপাশ থেকে টানলে কি হবে, কেন? প্রশ্নমান হচ্ছে 1+1। ব্যান্ডকে দুপাশ থেকে টানলে রবার প্রসারিত হবে, অর্থাৎ এর দৈর্ঘ্য বৃদ্ধি হবে। টানা বলের জন্যই ব্যান্ডটি প্রসারিত হবে। প্রশ্নটা বলেছে এক টুকরো স্পঞ্জকে হাতের তালুর ওপর রেখে হাত জোরে মুঠো করলে কি হবে, কেন? এর প্রশ্নমান হচ্ছে 1+1। টুকরো স্পঞ্জকে হাতের তালুতে রেখে হাত জোরে মুঠো করলে স্পঞ্জটি চুপসে যাবে, কারণ স্পঞ্জটির ওপর সংকোচন বল প্রয়োগ করা হয়েছে। প্রশ্নটা বলেছে একটি নমনীয় স্প্রিং নাও, ছবির মতো করে স্প্রিংয়ের দুপাশ থেকে চাপ দাও, স্প্রিংয়ের আকৃতির কি কোনো পরিবর্তন হলো? এবার স্প্রিংটাকে দুপাশ থেকে টানো, এখন স্প্রিংটার কি পরিবর্তন দেখবে, ব্যাখ্যা করো। দেখো এখানে প্রশ্নানুসারে ছবিটা দেয়া আছে আর প্রশ্নমান হচ্ছে 1+1+2।
একটি নমনীয় ইস্পাতের স্প্রিং নিয়ে 1 নম্বর ছবির মতো করে দুপাশে চাপ দেওয়া হলে দেখা যায় স্প্রিংটির দৈর্ঘ্য সংকুচিত হয় অর্থাৎ ছোট হয়ে যায়। 2 নম্বর ছবির মতো করে স্প্রিংটির দুপ্রান্ত হাতে ধরে টানা হলে দেখা যায় স্প্রিংটির দৈর্ঘ্য বেড়ে যায় অর্থাৎ প্রসারিত হয়। দুই ক্ষেত্রেই দেখা যায় সংকোচন বা প্রসারণ সৃষ্টিকারী বল যত বেশি হয় স্প্রিংয়ের দৈর্ঘ্যের পরিবর্তনও তত বেশি হয়ে থাকে। সুতরাং এই সক্রিয়তামূলক কাজটি থেকে বোঝা যায় যে প্রয়োগ করে কোনো বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটানো যায়। প্রযুক্ত বলের মান যত বাড়ে বা কমে দৈর্ঘ্যের সংকোচন বা প্রসারণ তার সঙ্গে সমানুপাতিক হারে বাড়ে বা কমে। প্রশ্নটা বলেছে কোনো বস্তুর ওজন শূন্য হতে পারে কি? প্রশ্নমান হচ্ছে 2। কোনো বস্তুর ওজন শূন্য হতে পারে। কোনো স্থানে বস্তুর ওজন W = বস্তুর ভর m ইন্টু ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ g। এখন বস্তুর ভর শূন্য হতে পারে না, কিন্তু কোনো বিশেষ স্থানে কিংবা বিশেষ ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হতে পারে, তাই বস্তুর ওজনও শূন্য হতে পারে। যেমন পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হয় পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য হয়। এছাড়াও অবাধে পতনশীল অবস্থায় কোনো বস্তুর ওজন এবং পৃথিবীর চারিপাশে আবর্তনরত কৃত্রিম উপগ্রহের ভিতরে বস্তুর ওজন শূন্য হয়। এটা বলেছে কৃত্রিম উপগ্রহে কোনো বস্তুর ভর ও ওজনের কি পরিবর্তন হয়? প্রশ্নমান হচ্ছে 2। কৃত্রিম উপগ্রহে কোনো বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হয় বস্তুর ওজন শূন্য হয়ে যায়, কারণ বস্তুর ওজন = বস্তুর ভর ইন্টু ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ। ওটা বলেছে শক্তি কাকে বলে? শক্তির বিভিন্ন রূপ বা প্রকারভেদগুলি কি কি আলোচনা করো। প্রশ্নমান হচ্ছে 2+3। শক্তি কোনো বস্তু বা সংস্থার কাজ করার মোট সামর্থ্যকেই শক্তি বলা হয়। শক্তি মাত্রই রূপান্তরযোগ্য। শক্তির বিভিন্ন রূপ। প্রকৃতিতে শক্তি বিভিন্ন রূপে থাকে, যথা তাপশক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি ও যান্ত্রিক শক্তি। তাপশক্তি তাপ অদৃশ্য, ভরহীন, কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য এবং রূপান্তরযোগ্য, তাই তাপ এক প্রকার শক্তি। তাপ দিয়ে জল ফুটিয়ে উৎপন্ন বাষ্পকে কাজে লাগিয়ে স্টিম ইঞ্জিন চালানো হয়। আলোক শক্তি সৌরচুল্লিতে সূর্যালোক পড়লে তাপ উৎপন্ন হয়। এই রূপান্তর থেকে স্পষ্ট হয় যে আলো এক প্রকার শক্তি। শব্দ শক্তি বোমার বিস্ফোরণ বা ওই জাতীয় শব্দের প্রচণ্ড কম্পনে জানলার কাঁচ ভেঙে যায়। শব্দ শক্তির যান্ত্রিক শক্তিতে রূপান্তরই এর কারণ, সুতরাং শব্দ এক প্রকার শক্তি। চৌম্বক শক্তি একটি দণ্ডচুম্বকের যে কোনো একটি প্রান্তের কাছাকাছি একটি লোহার পেরেক আনলে পেরেকটি চুম্বকের দিকে গতিশীল হয়। এক্ষেত্রে চুম্বকের চৌম্বকত্ব যান্ত্রিক শক্তি গতিশক্তিতে পরিণত হয়েছে, সুতরাং চৌম্বকত্ব এক প্রকার শক্তি। বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি বৈদ্যুতিক বাতির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে তাপ ও আলো বিকীর্ণ হয়। এক্ষেত্রে সঞ্চালিত তড়িৎ তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ বিদ্যুৎ বা তড়িৎ এক প্রকার শক্তি। 6. রাসায়নিক শক্তি রাসায়নিক বিক্রিয়া বা পরিবর্তনের সময় রাসায়নিক বন্ধন ভাঙা বা গড়ার ফলে যে শক্তির সৃষ্টি হয় তাকে রাসায়নিক শক্তি বলে। চুনে জল ঢাললে যে তাপ উৎপন্ন হয় তাতে রাসায়নিক শক্তির উদ্ভব হয়। পারমাণবিক শক্তি নিউক্লিয় সংযোজন, বিভাজন ইত্যাদি বিক্রিয়াতে সামান্য পরিমাণ ভরের বিনাশে সমতুল্য প্রচুর পরিমাণ শক্তির উদ্ভব ঘটে। এই শক্তিকে নিউক্লিয় শক্তি বা পারমাণবিক শক্তি বলে। প্রশ্নটা বলেছে যান্ত্রিক শক্তি কাকে বলে? যান্ত্রিক শক্তি কয় প্রকার ও কি কি? প্রশ্নমান হচ্ছে 2+1। যান্ত্রিক শক্তি কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকেই যান্ত্রিক শক্তি বলা হয়। যান্ত্রিক শক্তি 2 প্রকার, স্থিতিশক্তি ও গতিশক্তি। প্রশ্নটা বলেছে গতিশক্তি কাকে বলে? উদাহরণ দাও। প্রশ্নমান হচ্ছে 2। শক্তি কোনো গতিশীল বস্তু তার গতিশীল অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য পায় তাকেই গতিশক্তি বলে। উদাহরণ এ, খরস্রোতা নদীর জলপ্রবাহ তার গতির কারণে ভারী পাথরখণ্ড এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার যে সামর্থ্য লাভ করে তা গতিশক্তির দৃষ্টান্ত। বি, বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়। প্রশ্নটা বলেছে স্থিতিশক্তি কাকে বলে? উদাহরণ দাও। প্রশ্নমান হচ্ছে 2। স্থিতিশক্তি স্বাভাবিক অবস্থান
বা আকৃতির পরিবর্তনের ফলে স্থির অবস্থায় থাকা কোনো বস্তুতে সঞ্চিত শক্তিকে স্থিতিশক্তি বলা হয়। উদাহরণ: সংকুচিত স্প্রিং এ সঞ্চিত শক্তি স্থিতিশক্তির উদাহরণ। প্রশ্নটা বলেছে চিত্র সহকারে একটি স্থিতিশক্তির পরীক্ষা বুঝিয়ে দাও। প্রশ্নমান হচ্ছে 3। শক্তির পরীক্ষা। উপকরণ: এ একটি টেবিল, বি একটি স্প্রিং, সি একটি টেনিস বল। পরীক্ষা: একটি স্প্রিংকে হাত দিয়ে চেপে সংকুচিত অবস্থায় রেখে তার ওপর একটি টেনিস বল রাখা হলো। পর্যবেক্ষণ: হাত তুলে নিয়ে স্প্রিংটিকে প্রসারিত হতে দেওয়া মাত্র বলটি ছিটকে উপরে উঠে গেল। ব্যাখ্যা ও সিদ্ধান্ত: আকৃতি পরিবর্তনের ফলে সংকুচিত স্প্রিং এর কাজ করার সামর্থ্য স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়। প্রসারিত হয়ে স্প্রিং তার স্বাভাবিক আকার ফিরে পেলে এই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় ও টেনিস বলটি ওপরের দিকে ছিটকে যায়। ওটা বলেছে শক্তি রূপান্তর কি? প্রশ্নমান হচ্ছে 1। শক্তি রূপান্তর: শক্তি এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির এই পারস্পরিক পরিবর্তনকে শক্তি রূপান্তর বলা হয়। প্রশ্নটা বলেছে শক্তির নিত্যতা সূত্রটি বিবৃত করো। প্রশ্নমান হচ্ছে 2। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। প্রশ্নটা বলেছে স্থিতিশক্তির গতিশক্তিতে ও গতিশক্তির স্থিতিশক্তিতে রূপান্তরের উদাহরণ দাও। প্রশ্নমান হচ্ছে 2। স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তর: কোনো বস্তুকে অভিকর্ষের ক্রিয়ার অভিমুখে ওপর থেকে নিচের দিকে ছেড়ে দিলে তার স্থিতিশক্তি ক্রমশ গতিশক্তিতে রূপান্তরিত হয়। পৃথিবীপৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে বস্তুটির স্থিতিশক্তি শূন্য হয় এবং গতিশক্তি সর্বোচ্চ হয়। গতিশক্তির স্থিতিশক্তিতে রূপান্তর: কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে ওপর দিকে ছুঁড়ে দিলে তার গতিশক্তি ক্রমশ স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলে বস্তুটির গতিশক্তি শূন্য হয় এবং স্থিতিশক্তি সর্বোচ্চ হয়। এবার নিচের টেবিলটি পূরণ করো। এর প্রত্যেকটার মান 1 আর এখানে 12টা প্রশ্ন দেওয়া আছে। ঘটনা: কোন শক্তিতে রূপান্তর? 1 ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, 2 মোমবাতি জ্বালানো হলো, 3 ব্যাটারি চালিত রেডিও চালানো হলো, 4 সৌর কুকার চালু করা হলো, 5 একটি স্টিলের পাত্র মাটিতে পড়ে ঝনঝন শব্দ হলো, 6 তারাবাজি জ্বালানো হলো, 7 একটি ক্যাম্বিস বলকে ওপরে ছোঁড়া হলো, 8 একটি ক্যাম্বিস বলকে ওপর থেকে ছেড়ে দেওয়া হলো, 9 সেতারের তারকে হাত দিয়ে টানা হলো, 10 কয়লা পোড়ানো হলো বা গোবর গ্যাসের সাহায্যে আলো জ্বালানো হলো, 11 মাইক্রোফোন ব্যবহার করা হলো, 12 ঘড়িতে দম দেওয়া। তাহলে প্রথমটার ঘটনা হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো। কোন শক্তি বদলাচ্ছে? তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। মোমবাতি জ্বালানো হলো, রাসায়নিক শক্তি, তাপ শক্তি ও আলোক শক্তি। ব্যাটারি চালিত রেডিও চালানো হলো, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি। সৌর কুকার চালু করা হলো, আলোক শক্তি, তাপ শক্তি। একটি স্টিলের পাত্র মাটিতে পড়ে ঝনঝন শব্দ হলো, যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। তারাবাজি জ্বালানো হলো, রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি। একটি ক্যাম্বিস বলকে ওপরে ছোঁড়া হলো, গতিশক্তি থেকে স্থিতিশক্তি। একটি ক্যাম্বিস বলকে ওপর ছেড়ে দেওয়া হলো, স্থিতিশক্তি থেকে গতিশক্তি। তারকে হাত দিয়ে টানা হলো, যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। কয়লা পোড়ানো হলো অথবা গোবর গ্যাসের সাহায্যে আলো জ্বালানো হলো, রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি। মাইক্রোফোন ব্যবহার করা হলো, তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি। ঘড়িতে দম দেওয়া, স্থিতিশক্তি থেকে গতিশক্তি। প্রশ্নটা বলেছে নিম্নলিখিত শক্তিগুলি রূপান্তরের একটি করে উদাহরণ দাও। 1 তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি, 2 তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি, 3 তড়িৎ শক্তি থেকে চৌম্বক শক্তি। প্রত্যেকটার প্রশ্নমান হচ্ছে 1, এরকম করে 3টে দেওয়া আছে। শক্তি রূপান্তর উদাহরণ: 1 তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি, 2 তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি, 3 তড়িৎ শক্তি থেকে চৌম্বক শক্তি। শক্তি থেকে শব্দ শক্তি: বৈদ্যুতিক ঘণ্টায় তড়িৎ প্রবাহ পাঠালে ঘণ্টাটি শব্দ উৎপন্ন করে। তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি: বৈদ্যুতিক বাল্বে তড়িৎ প্রবাহ পাঠালে বাল্বটি জ্বলে আলো বিকিরণ করে। শক্তি থেকে চৌম্বক শক্তি: কাঁচা লোহার দণ্ডের ওপর অন্তরিত তামার তার জড়িয়ে তার মধ্যে তড়িৎ প্রবাহ পাঠালে দণ্ডটি চুম্বকে পরিণত হয়। প্রশ্নটা বলেছে নিম্নলিখিত শক্তিগুলি রূপান্তরের একটি করে উদাহরণ দাও। 1 তাপ শক্তি থেকে শব্দ শক্তি, 2 আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি, 3 সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি, 4 চৌম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি। সবগুলোর মান 1, এরকম করে 4টে আছে। শক্তি রূপান্তর উদাহরণ: 1 তাপ শক্তি থেকে শব্দ শক্তি, 2 আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি, 3 সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি, 4 চৌম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি।
রূপান্তর উদাহরণ 1, তাপশক্তি থেকে শব্দশক্তি। জল গরম করার সময় হিস হিস শব্দ শোনা যায়। 2, আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি। সৌরকোষে আলো পড়লে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। 3, সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি। সালোক সংশ্লেষ প্রক্রিয়া। 4, চৌম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি। একটি শক্তিশালী চুম্বকের কাছে একটি লোহার পেরেক আনলে চুম্বকটি পেরেকটির কাছে টানে। বলেছে নিম্নলিখিত শক্তিগুলির রূপান্তরের একটি করে উদাহরণ দাও। 1, রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি ও তাপ শক্তি। 2, রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তি। 3, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। 4, পারমাণবিক শক্তি থেকে তড়িৎ শক্তি। 5, পারমাণবিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি। 6, পারমাণবিক শক্তি থেকে তাপ শক্তি। 7, সৌরশক্তি থেকে তাপ শক্তি। এর প্রত্যেকটার মান 1, এরম করে 7টা আছে। শক্তি রূপান্তর উদাহরণ 1, রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি ও তাপ শক্তি। 2, রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তি। 3, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। 4, পারমাণবিক শক্তি থেকে তড়িৎ শক্তি। 5, পারমাণবিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি। 6, পারমাণবিক শক্তি থেকে তাপ শক্তি। 7, সৌরশক্তি থেকে তাপ শক্তি। উদাহরণ লিখতে উদাহরণ রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি ও তাপ শক্তি। উদাহরণ দেশলাই জ্বালানো, চরকি জ্বালানো হলো। 2, রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তি। পটকা বা বোমা ফাটালে ওদের রাসায়নিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। 3, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। বৈদ্যুতিক ব্যাটারিতে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 4, পারমাণবিক শক্তি থেকে তড়িৎ শক্তি। নিউক্লিয় চুল্লিতে পরমাণুর বিভাজন ঘটিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন হয়। 5, পারমাণবিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি। পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে পাহাড় ফাটিয়ে পাথর সংগ্রহ করা হয়। তারপর বলেছে 6 নম্বর, পারমাণবিক শক্তি থেকে তাপশক্তি। উদাহরণ সূর্যের অভ্যন্তরে পারমাণবিক বিস্ফোরণে প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়। 7, সৌরশক্তি থেকে তাপশক্তি। সৌরচুল্লিতে সৌরশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। প্রশ্নটা বলেছে বায়ুর শক্তিকে কাজে লাগিয়ে তুমি কিভাবে বিদ্যুৎ শক্তি তৈরি করবে। প্রশ্নমান হচ্ছে 2। অঞ্চলে বায়ুর গতিবেগ 15 কিমি বা তার বেশি এবং বছরের বেশিরভাগ সময় বায়ু প্রবাহিত হয়, সেই সব অঞ্চলে বায়ুর গতিশক্তি অনেক বেশি হয়। বায়ু প্রবাহের এই শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করার জন্য বায়ুকল বা বায়ুচালিত টারবাইন স্থাপন করা। প্রবল প্রবাহের ফলে টারবাইনে প্রবল ঘূর্ণনের সৃষ্টি হয়। টারবাইনের এই ঘূর্ণন গতিকে কাজে লাগিয়ে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বলেছে জ্বালানি কাকে বলে। এর প্রশ্নমান হচ্ছে 1। জ্বালানি যে সকল পদার্থকে পুড়িয়ে তাপ ও আলোক শক্তি পাওয়া যায় তাদের জ্বালানি বলা হয়। প্রশ্নটা বলেছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত জ্বালানিগুলির নাম লেখো, এদের উৎস কী। প্রশ্নমান হচ্ছে 1+1। দৈনন্দিন জীবনে ব্যবহৃত পরিচিত জ্বালানিগুলি হলো পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি। দীর্ঘমেয়াদী প্রাকৃতিক প্রক্রিয়ায় উৎপন্ন জীবাশ্ম জ্বালানি পেট্রোলিয়াম হলো এই জ্বালানিগুলির উৎস। প্রশ্নটা বলেছে জীবাশ্ম জ্বালানি কি, কিভাবে এই জ্বালানি তৈরি হয়। প্রশ্নমান হচ্ছে 1+2। জীবাশ্ম জ্বালানি পাললিক শিলার বিভিন্ন স্তরে আবদ্ধ হয়ে থাকা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বা প্রস্তরীভূত রূপকে জীবাশ্ম বলা হয়। সজীব উদ্ভিদ বা প্রাণীর জীবাশ্মীভবনের ফলে উৎপন্ন হয় বলে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসকে সাধারণভাবে জীবাশ্ম জ্বালানি বলা হয়। প্রাকৃতিক কারণে মাটির নিচে চাপা পড়ে প্রস্তরীভূত হওয়া উদ্ভিদের দেহাবশেষের ওপর চাপ, তাপ ও ব্যাকটেরিয়া ক্রিয়া এই তিনটির যৌথ প্রভাবে তা কয়লায় রূপান্তরিত হয়। অন্যদিকে সমুদ্রের তলদেশে লক্ষাধিক বছর ধরে সঞ্চিত সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর অবশেষের ব্যাকটেরিয়া ঘটিত বিভাজন ও রূপান্তর এবং বিভাজিত অবশেষগুলির ওপর দীর্ঘ সময় ধরে ভূগর্ভস্থ তাপ ও চাপের ক্রিয়ায় ফলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের উৎপত্তি ঘটে। প্রশ্নটা বলেছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখো। এর প্রশ্নমান হচ্ছে 2। 1, অশোধিত পেট্রোলিয়ামের আংশিক পাতনে উৎপন্ন পেট্রোল, কেরোসিন, ডিজেল ইত্যাদি মূলগর্ভস্থ জ্বালানি বা রান্নার গ্যাস হিসাবে অথবা মোটরগাড়ি, ট্রেন ইত্যাদিতে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। 2, শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে সিলিন্ডারে ভরে জ্বালানি সিএনজি হিসাবে ব্যবহার করা হয়। এই গ্যাসের সাহায্যে বর্তমানে যানবাহন চালানো হচ্ছে যাতে দূষণের পরিমাণ অনেক কম হয়। প্রশ্নটা বলেছে জল থেকে কিভাবে তড়িৎ শক্তি তৈরি করা যায়। এর প্রশ্নমান হচ্ছে 2। জল থেকে
তড়িৎ শক্তি তৈরি করতে জোয়ার ভাটার শক্তিকে লাগানো হয়। এর জন্য সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে বাঁধ ও জলাধার নির্মাণ করা হয়। জোয়ারের সময় যখন সমুদ্রে জলস্ফীতি ঘটে তখন সমুদ্রের জল প্রবল বেগে নির্মিত জলাধারে প্রবেশ করে এবং প্রবেশপথে অবস্থিত টারবাইনকে ঘোরায়। আবার ভাটার সময় যখন জলাধারের জল সমুদ্রে গিয়ে মেশে তখন নির্গমন পথে অবস্থিত টারবাইনকে ঘোরায়। জোয়ার ও ভাটা উভয় ক্ষেত্রেই টারবাইনকে ঘুরিয়ে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। প্রশ্নটা বলেছে পৃথিবীতে প্রয়োজনীয় সব রকম শক্তির উৎস সূর্য, উক্তিটি ছকের সাহায্যে ব্যাখ্যা করো। প্রশ্নমান হচ্ছে 3, অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, সৌরশক্তিকে সকল শক্তির উৎস কেন বলা হয়? এই প্রশ্নটার মানও হচ্ছে 3। পৃথিবীর সব শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে। যেমন এক, সূর্যের আলো ও অন্যান্য উপাদানের সাহায্যে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। এই খাদ্যের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। প্রাণীরা এই খাদ্য গ্রহণ করে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শক্তি পায়। 2, কাঠ, কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল প্রভৃতি জ্বালানি পুড়িয়ে তাপশক্তি পাওয়া যায়। এগুলিরও মূল উৎস সূর্য। বহু কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা উদ্ভিদ ও প্রাণীদেহ যথাক্রমে কয়লা এবং খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়। কয়লা পুড়িয়েই আমরা তাপশক্তি পাই। 3, সূর্যের তাপে জলাশয়, নদী, সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। মেঘ থেকে যে বৃষ্টিপাত হয় সেই জলস্রোতকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। 4, পৃথিবীর সব জায়গায় সূর্য থেকে সমান তাপ পায় না বলে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। এই বায়ুপ্রবাহের দ্বারা বায়ুচালিত কলকে উইন্ডমিল চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। 5, সৌরশক্তিকে সরাসরি ব্যবহার করে সৌরকোষ ও সৌরচুল্লিতে তড়িৎ শক্তি উৎপাদন করা হয়। সুতরাং দেখা যাচ্ছে পৃথিবীতে প্রয়োজনীয় সব শক্তির উৎস সূর্য। ছকটা দেখে নাও, সূর্য, এখান থেকে বায়ু ও জলের আলোড়ন, সেখান থেকে যান্ত্রিক শক্তি, সেখান থেকে হচ্ছে বায়ুপ্রবাহ, জোয়ার ভাটা, নদীর জলের উচ্চ অবস্থান ও প্রবাহ স্রোত, বায়ুপ্রবাহ থেকে উইন্ডমিল চালানো হচ্ছে, সেখান থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যাচ্ছে। জোয়ার ভাটাতে জলের নিচে টারবাইন চালানো হচ্ছে, সেখান থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যাচ্ছে। আর নদীর জলের উচ্চ অবস্থান ও প্রবাহ স্রোতেও টারবাইন চালিয়ে বিদ্যুৎ শক্তি পাওয়া যাচ্ছে। আবার সূর্য থেকে সরাসরি সৌরকোষ ব্যবহার করে বিদ্যুৎ শক্তি পাওয়া যাচ্ছে। এবার সূর্য থেকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ, তৃণভোজী প্রাণী, মাংসাশী অন্যান্য প্রাণী রাসায়নিক বা স্থিতিশক্তি মাধ্যমে সূর্য থেকে তাদের শক্তি গ্রহণ করছে। তখন তারা সারা জীবন ধরে তাদের শরীরে যে পরিমাণ শক্তি তারা সংগ্রহ করেছিল সেটা আবার পৃথিবীর বুকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। তারপর সেখান থেকে আবার বহু বছর ধরে তাপ ও চাপের প্রভাবে এবং জীবাণুর ক্রিয়ায় কঠিন তরল ও গ্যাসীয় জীবাশ্ম জ্বালানিতে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হচ্ছে। আর সেখান থেকে তাপ শক্তি পাওয়া যাচ্ছে। আবার বিদ্যুৎ শক্তি থেকেও তাপ শক্তি পাওয়া যাচ্ছে। ওরা বলেছে মূলত কি কি পুড়িয়ে আমরা তাপবিদ্যুৎ শক্তি পাই? এই উৎসগুলি আমরা পাই কোথা থেকে, সেখানে এগুলি এলো কোথা থেকে? প্রশ্নমান হচ্ছে 1+1+2। কয়লা আর প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে আমরা তাপবিদ্যুৎ শক্তি পাই। এই উৎসগুলি অর্থাৎ কয়লা আর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় মূলত মাটির নিচ থেকে বিভিন্ন প্রাকৃতিক কারণে, যেমন ভূমিকম্প। উদ্ভিদের দেহাবশেষ মাটির নিচে চাপা পড়লে ভূগর্ভের তাপে ও চাপে বহু কোটি বছর পরে কয়লায় পরিণত হয়। আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলার নিচে চাপা পড়লে বহু কোটি বছর পরে তা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। এভাবেই মাটির নিচে কয়লা ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। বলছে পর্বতের মাথায় বরফ ও বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়? এর প্রশ্নমান হচ্ছে 2। নদী, পুকুরের জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়। এই জলীয় বাষ্প হালকা বলে ওপরে উঠে যায় এবং উপরের ঠান্ডা বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি ছোট ছোট ধূলিকণাকে আশ্রয় করে বাতাসে ভেসে বেড়ায়। বায়ুতে ভাসমান এই জলকণার সমষ্টিকেই মেঘ অর্থাৎ ক্লাউড বলে। মেঘে থাকা জলকণাগুলি পরস্পর যুক্ত হয়ে যদি বড় জলকণা হয় তবে তা আর ভেসে বেড়াতে পারে না, অভিকর্ষের টানে নিচে বৃষ্টিরূপে নেমে আসে। এভাবেই বৃষ্টিপাত তৈরি হয়। জোরে বায়ুপ্রবাহের জন্য অনেক সময় জলীয় বাষ্পপূর্ণ মেঘ অনেক উঁচুতে উঠে যায়। অত উঁচুতে বায়ুর উষ্ণতা অনেক কম বলে জলকণাগুলি বরফ কণায় পরিণত হয় ও তুষারপাত রূপে পৃথিবীতে নেমে আসে। পর্বতের মাথায় যেখানে অধিক উচ্চতার জন্য উষ্ণতা কম সেখানে এই বরফ জমা হয়। এভাবেই পর্বতের মাথায় জমে থাকা বরফ তৈরি হয়। বলেছে একটি পাথর দিয়ে একটি ভাঁড়কে স্পর্শ করো, আবার ভাঁড়টি রেখে খুব জোরে পাথরটিকে ভাঁড়ের গায়ে ছুঁড়ে মারো।
কোন ক্ষেত্রে ভাঁড়টি ভেঙে যাবে এবং কেন? প্রশ্নমান হচ্ছে 2। পাথর দিয়ে একটি মাটির ভাঁড়কে শুধুমাত্র স্পর্শ করলে ভাঁড়টির কোনো পরিবর্তন হবে না, 1 নম্বর চিত্রে দেখানো হয়েছে, কিন্তু ভাঁড়টিকে খুব জোরে পাথর দিয়ে মারলে ভাঁড়টি ভেঙে যাবে, 2 আর 3 নম্বর চিত্রে দেখানো হয়েছে। কারণ দ্বিতীয় ক্ষেত্রে পাথরটির মধ্যে গতি থাকায় এর বাড়তি কাজ করার সামর্থ্য জন্মাবে, তাই পাথরটি ভাঁড়টিকে ভেঙে ফেলতে পারবে। এক্ষেত্রে পাথরটির গতিশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে। বলছে ঝড়ে বাড়ির ছাউনি উড়িয়ে নিয়ে যায় কেন? প্রশ্নমান হচ্ছে সময় বায়ুর প্রচণ্ড গতির জন্য তার মধ্যে গতিশক্তি সঞ্চারিত হয়, যার ফলে তা কাজ করার সামর্থ্য অর্জন করে। বায়ুর এই গতিশক্তির প্রভাবেই ঝড়ে বাড়ির ছাউনি উড়ে যায়, ঘরবাড়ি ভেঙে পড়ে, গাছপালা ভেঙে যায়, অর্থাৎ এক্ষেত্রে গতিশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আমরা বলেছি একটি লাঠিকে ঢাকের ওপর স্পর্শ করে রাখলে কোনো শব্দ উৎপন্ন হয় কি? এবার লাঠি দিয়ে ঢাকের ওপর আঘাত করলে শব্দ উৎপন্ন হবে এবং কেন? প্রশ্নমান হচ্ছে 1+1। ঢাকের ওপর স্পর্শ করে লাগলে লাঠি স্থির থাকায় কোনো শব্দ উৎপন্ন হবে না, কারণ লাঠিটি স্থির অবস্থাতে থাকায় তার মধ্যে কোনো গতিশক্তি নেই। লাঠি দিয়ে ঢাকের ওপর আঘাত করার সময় লাঠির গতির জন্য তার মধ্যে কাজ করার সামর্থ্য জন্মাবে, অর্থাৎ লাঠির যান্ত্রিক শক্তি অর্থাৎ গতিশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হবে, তাই শব্দ উৎপন্ন হবে। প্রশ্নটা বলেছে একটি বাটিতে পোড়া চুন নিয়ে তার মধ্যে অল্প অল্প জল ঢালো, এবার বাটির গায়ে হাত দিলে কি অনুভব করবে? কেন? প্রশ্নমান হচ্ছে 1+1। গায়ে হাত দিলে তাপ অনুভূত হবে, কারণ পোড়া চুন আর জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়, এই রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। চুম্বককে একটি পেরেকের কাছে নিয়ে যাও, লোহার পেরেকটি চুম্বকের দিকে এগিয়ে আসবে কি? কেন আসবে? প্রশ্নমান হচ্ছে 1+1। কে পেরেকের কাছে নিয়ে গেলে পেরেকটি চুম্বকের দিকে এগিয়ে আসবে, কারণ আকর্ষণ ধর্মের জন্য লোহার পেরেকটিকে চুম্বক করবে, লোহার পেরেকটি চুম্বকের চেয়ে হালকা হওয়ায় চুম্বকের দিকে সরে আসবে, এক্ষেত্রে চুম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। আমরা বলছে গাছ কার থেকে শক্তি পায়? এই ঘটনায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? যদি বেশিরভাগ গাছ কেটে ফেলা হয় তবে কি হতে পারে? প্রশ্নমান হচ্ছে 1+1+2। গাছ শক্তি পায় সূর্য থেকে, এই ঘটনায় আলোক শক্তি সৌরশক্তি যেটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পৃথিবীতে সকল শক্তির উৎস হলো সূর্য। সবুজ উদ্ভিদ তার খাদ্যের মধ্যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ রাখে। প্রাণীরা সেই সব উদ্ভিদকে সরাসরি বা পরোক্ষভাবে খাদ্যরূপে গ্রহণ করে, তাই বেশিরভাগ গাছ কাটলে খাদ্যের উৎসের অভাব দেখা দেবে, প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে এবং পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে। প্রশ্নটা বলছে খরস্রোতা নদীর স্রোতে টারবাইন যন্ত্র বসিয়ে দিলে কি হবে? প্রশ্নমান হচ্ছে 2। নদীর স্রোতে টারবাইন বসালে টারবাইনের চাকা খুব জোরে ঘুরতে থাকবে, তখন টারবাইনের গতিশক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যাবে। বলেছে উৎপাদক কাকে বলে? প্রশ্নমান হচ্ছে উৎপাদক যে সকল জীব সূর্যালোকের উপস্থিতিতে নিজেরাই নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে এবং উৎপন্ন খাদ্য থেকে পুষ্টি সংগ্রহ করে, সেই সকল জীবদের উৎপাদক বলে। উদাহরণ সবুজ উদ্ভিদ। প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক বলতে কি বোঝায়? উদাহরণ দাও। প্রশ্নমান হচ্ছে 2+2+2। শ্রেণীর খাদক যেসব প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের বলা হয় প্রথম শ্রেণীর খাদক। উদাহরণ সমস্ত তৃণভোজী প্রাণী অর্থাৎ গরু, ছাগল, হরিণ, ছোট ছোট মাছ, বিভিন্ন পোকামাকড় ইত্যাদি। এবার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক যেসব প্রাণীরা প্রথম শ্রেণীর খাদকদের অর্থাৎ তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় দ্বিতীয় শ্রেণীর খাদক। শিয়াল, ব্যাঙ, টিকটিকি পাখি ধরনের মাছ যেমন রুই, কাতলা ইত্যাদি। এবার হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক যেসব প্রাণীরা দ্বিতীয় শ্রেণীর খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের বলে তৃতীয় শ্রেণীর খাদক। উদাহরণ বাঘ, সিংহ, বড় বড় মাছ যেমন হাঙর, তিমি ইত্যাদি। প্রশ্নটা বলছে খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। প্রশ্নমান হচ্ছে শৃঙ্খল যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তির উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রভাবিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ গাছের পাতা থেকে পতঙ্গ, সেখান থেকে ব্যাঙ, সেখান থেকে সাপ, সেখান থেকে ময়ূর। বলেছে খাদ্য শৃঙ্খল কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো। প্রশ্নমান হচ্ছে সমস্ত শক্তির উৎস সূর্য,
উদ্ভিদ সূর্য থেকে আগত সৌরশক্তি শোষণ করে খাদ্য সংগ্রহ করে এবং খাদ্যের মধ্যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ করে। পরবর্তী খাদ্যস্তরে তৃণভোজী প্রাণীরা উদ্ভিদকে খাদ্যরূপে গ্রহণ করে এবং পুষ্টি সংগ্রহ করে। মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীকে খাদ্যরূপে গ্রহণ করে এই খাদ্যশক্তি পেয়ে থাকে। সুতরাং খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে খাদ্যশক্তি এক খাদ্যস্তর থেকে পরবর্তী খাদ্যস্তরে প্রবাহিত হয় এবং খাদ্য শৃঙ্খল গঠিত হয়। প্রশ্নটা বলেছে খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য লেখো। প্রশ্নমান হচ্ছে 2। শৃঙ্খলের বৈশিষ্ট্য: 1. খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে থাকে উৎপাদক বা সবুজ উদ্ভিদ, এরাই খাদ্য শৃঙ্খলের ভিত্তি। 2. খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ থেকে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে পর্যায়ক্রমে শক্তি প্রবাহিত হয়। 3. খাদ্য শৃঙ্খলে খাদ্য ও খাদক পর্যায়ক্রমিক সম্পর্কে যুক্ত থাকে। 4. প্রাথমিক স্তর থেকে খাদ্য শৃঙ্খলের পরের স্তরগুলির দিকে বিভিন্ন খাদ্য স্তরে জীবের সংখ্যা ক্রমশ কমতে থাকে এবং জীবের আকৃতি ও আয়তন বাড়তে থাকে। 5. সূর্য যে কোনো খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে শক্তি সরবরাহের মূল উৎস। বলেছে খাদ্য পিরামিড বলতে কি বোঝায়? প্রশ্নমান হচ্ছে 2। খাদ্য পিরামিড যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীদের নিচ থেকে ওপরে ক্রমিক পর্যায়ে অনুভূমিক ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকেই বলা হয় খাদ্য পিরামিড। এই পিরামিডের ভূমির দিকে জীবের সংখ্যা বেশি এবং শীর্ষের দিকে কম হয়। ছবিটা দেখে নাও। ছবিটা কিন্তু এই যখন খাদ্য পিরামিড আঁকবে তখন আঁকতে হবে, পেন্সিলে আঁকবে ছবি সবসময়। ওরা বলছে পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল কি? পুষ্টি স্তর খাদ্য পিরামিডের এক একটি ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে স্থানান্তরকরণের সময় শক্তির কতটা অপচয় ঘটে তা কোন বিজ্ঞানী প্রথম নির্ণয় করেন? তার সূত্রটি লেখো। প্রশ্নমান হচ্ছে 2+1। অথবা ওই প্রশ্নটা এমন ভাবে আসতে পারে, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এর প্রশ্নমান হচ্ছে 3। পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে স্থানান্তরকরণের সময় শক্তির কতটা অপচয় ঘটে তা বিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান প্রথম দেখিয়েছিলেন। তার ব্যাখ্যাকে 10% সূত্র বা ল অফ 10% বলা হয়। লিন্ডেম্যানের সূত্র: প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী স্তরের জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। প্রশ্নটা বলেছে তৃণভূমির খাদ্যজালের উদাহরণ দাও ও ব্যাখ্যা করো। প্রশ্নমান হচ্ছে তৃণভূমির খাদ্যজাল একটি তৃণভূমির বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদের দ্বারা উৎপাদিত খাদ্যশক্তি একই সঙ্গে হরিণ, খরগোশ, ইঁদুর ও ঘাসফড়িং ভক্ষণ করে। এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন খাদ্য শৃঙ্খলের খাদক। আবার ইঁদুরকে সাপ বা বাজপাখি খায়, ঘাসফড়িংকে ব্যাঙ খায় এবং ব্যাঙকে সাপ খায়। ঘাসফড়িংকে কখনো সরাসরি বাজপাখি খায় অথবা সময় বিশেষে ব্যাঙের মাধ্যমে খায়। এইভাবে পৃথক পৃথক একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর সম্পর্কিত হয়ে খাদ্যজাল সৃষ্টি করে। তৃণভূমির খাদ্যজালটা দেখে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যখন এই প্রশ্নটা লিখবে তখন এই খাদ্যজালটা আঁকতে হবে আর এই খাদ্যজালগুলো পেন্সিলে আঁকবে। এটা বলেছে শক্তি প্রবাহ কি? প্রশ্নমান 2। শক্তি প্রবাহ: বাস্তুতন্ত্রে সকল শক্তির উৎস হল সূর্য। পৃথিবীতে আপাতিত সৌরশক্তির অতি সামান্য পরিমাণ 2% থেকে 8% সবুজ উদ্ভিদ শোষণ করে এবং তারও 2% সালোক সংশ্লেষের মাধ্যমে রাসায়নিক স্থিতিশক্তি রূপে উদ্ভিদ দেহে আবদ্ধ হয়। কলের মাধ্যমে এই রাসায়নিক শক্তি ক্রমপর্যায়ে বিভিন্ন জীবের দেহে সঞ্চালিত হয়। রূপান্তরিত সৌরশক্তির এক জীবদেহ থেকে অন্য জীবদেহে স্থানান্তরের প্রক্রিয়াকে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বলে অভিহিত করা হয়। প্রশ্নটা বলেছে শক্তির উৎস কয় প্রকার ও কি কি? প্রশ্নমান 2। প্রকারভেদ: শক্তির উৎস 2 প্রকার, যথা 1. অনবীকরণযোগ্য বা প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস। 2. নবীকরণযোগ্য বা অপ্রচলিত বা অচিরাচিত শক্তির উৎস। প্রশ্নটা বলেছে অনবীকরণযোগ্য বা প্রচলিত বা চিরাচরিত এবং নবীকরণযোগ্য বা অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলতে কি বোঝায়? উদাহরণ দাও। প্রশ্নমান হচ্ছে 2+2। নবীকরণযোগ্য বা প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস যেসব শক্তির উৎস ব্যবহারের ফলে একবার নিঃশেষিত হয়ে গেলেও আর সেটি পূরণ করা সম্ভব
হয় না তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে। উদাহরণ কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। দীর্ঘদিন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি উৎসগুলি থেকে শক্তি সংগৃহীত হয়ে আসছে বলে এদের চিরাচরিত বা প্রচলিত শক্তির উৎস বলে। নবীকরণযোগ্য বা অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস, যে শক্তি উৎসগুলি বর্তমান সময়ে শক্তির চাহিদা পূরণের লক্ষ্যে ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে শক্তির সংকটের সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হয়, তাদের অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস বলে চিহ্নিত করা হয়। একাধিকবার শক্তি উৎপাদনের কাজে ব্যবহারযোগ্য হয় এদের নবীকরণযোগ্য উৎস বলা হয়ে থাকে। উদাহরণ বায়ুশক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি ইত্যাদি। বলেছে জৈব গ্যাস শক্তি বলতে কি বোঝায়? প্রশ্নমান 2। গ্যাস শক্তি বিভিন্ন জৈব পদার্থ যেমন গোবর, সবজির খোসা, ফলের খোসা বা পশু পাখির দেহ নিঃসৃত বর্জ্য পদার্থ বা অন্যান্য জৈব অবশেষগুলিকে বিশেষ পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় মাটির নিচে রাখা বড় গর্তে জীবাণু দ্বারা বিয়োজিত করে জৈব গ্যাস অর্থাৎ বায়োগ্যাস উৎপন্ন করা যায়, যার মধ্যে প্রায় 60% মিথেন গ্যাস থাকে। এই মিথেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করে তাপশক্তি ও বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। এই শক্তিকেই জৈব গ্যাস শক্তি বলা হয়। বলেছে সৌরশক্তি কি, এর ব্যবহার লেখো। সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় কেন? প্রশ্নমান হচ্ছে 1+3+2। সৌরশক্তি সূর্যের অভ্যন্তরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়। সূর্য থেকে আসা এই তাপশক্তি ও আলোক শক্তিকেই সৌরশক্তি বলে। সৌরশক্তির ব্যবহার উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে ও অন্যান্য উপাদানের সাহায্যে নিজের দেহে খাদ্য তৈরি করে। 2 সূর্যের তাপে জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায় ও তৈরি করে মেঘ, ফলে বৃষ্টিপাত হয়। 3 সূর্যের তাপে বড় হওয়া গাছপালায় মাটির নিচে চাপা পড়লে বহু কোটি বছর পরে তৈরি হয় কয়লা, পেট্রোলিয়াম। প্রাণীরা যে উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারাও সূর্যের আলোতেই বড় হয়। 5 সূর্যের তাপেই বায়ুতে আলোড়ন সৃষ্টি হয়, ফলে বায়ু প্রবাহের এই গতিশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায়। 6 সৌরচুল্লিতে সৌরশক্তিকে রান্নার কাজে সরাসরি ব্যবহার করা হয়। 7 সৌরকোষ ও সৌর প্যানেল ইত্যাদি ব্যবস্থার মাধ্যমে দুর্গম জায়গাগুলিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। মহাকাশযানে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও সম্পূর্ণভাবে সৌরশক্তি নির্ভর। সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় কারণ সূর্য যতদিন থাকবে পৃথিবীও ততদিন থাকবে এবং ততদিন ধরেই আমরা সূর্য থেকে শক্তি পেতে থাকব। অর্থাৎ বলা যায় সৌরশক্তি কোনো দিনও ফুরোবে না। এই শক্তি হলো অফুরন্ত, সহজলভ্য ও শক্তি, তাই একে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলে। আমরা বলেছে উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন? প্রশ্নমান 2। তার নিজের দেহে সূর্যের আলো, বাতাসের কার্বন ডাইঅক্সাইড, জল ও মাটিতে থাকা বিভিন্ন রকম খনিজ লবণের সাহায্যে নিজেই খাদ্য উৎপন্ন করে, তাই উদ্ভিদকে বলা হয় উৎপাদক। আমরা বলেছে ঘর্ষণ কাকে বলে? প্রশ্নমান 1। ঘর্ষণ যখন কোনো বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে তখন সংস্পর্শে থাকা বস্তুদ্বয়ের তরলগুলির মধ্যে গতির বা গতি উৎপাদনের চেষ্টার বিরুদ্ধে বাধা সৃষ্টি হয়। এই বাধাকেই ঘর্ষণ বলে। আমরা বলেছে ঘর্ষণের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশ্নমান ঘর্ষণের বৈশিষ্ট্যগুলি হলো 1 ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা বাধা দেয়। 2 ঘর্ষণ চলমান বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। 3 ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। 4 ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়। 5 ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির মসৃণ ও অমসৃণ ওপর নির্ভর করে। তল যত মসৃণ হয় ঘর্ষণ বল তত কম হয়। 6 বস্তুর ওজন বাড়ার সঙ্গে সঙ্গে ঘর্ষণ বলও বাড়ে। এটা বলেছে ঘর্ষণের সুবিধাগুলি লেখো। প্রশ্নমান 3। প্রশ্নটারই অথবা ঘর্ষণ যদি না থাকতো দৈনন্দিন জীবনে কি কি অসুবিধা হতো? এর প্রশ্নমানও 3। সুবিধা ঘর্ষণ বলের অনুপস্থিতিতে দৈনন্দিন কোনো কাজই করা সম্ভব হতো না। যেমন 1 ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, হাঁটার চেষ্টা করলে পিছলে যেতাম। 2 গতিশীল বস্তু বা গাড়ি, ট্রেন ইত্যাদিকে ব্রেক কষে থামানো সম্ভব হতো না। 3 কাগজের ওপর পেন বা পেন্সিল দিয়ে লেখা ইরেজার করা যেত না, কারণ সেগুলির ওপর বল প্রযুক্ত হলেই তারা কাগজের উপর দিয়ে পিছলে যেতে চাইতো। 4 উল্কাপাত বা বৃষ্টির সময় ভারী পাথরখণ্ড অভিকর্ষজ টানে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং বায়ুর সঙ্গে তীব্র ঘর্ষণের ফলে উৎপন্ন তাপে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনা না ঘটলে
উল্কাগুলি তীব্র বেগে ভূপৃষ্ঠে আছড়ে পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি ও ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতো। 5. ঘর্ষণ না থাকলে দেশলাই কাঠি জ্বালানো আঠা ব্যবহারের মতো অত্যন্ত সাধারণ কিন্তু প্রয়োজনীয় কাজকর্মগুলি করতে আমরা ব্যর্থ হতাম। আমরা বলেছে ঘর্ষণের ফলে দৈনন্দিন জীবনে কি কি অসুবিধা হয় তার উদাহরণ দাও। প্রশ্নমান 3। অসুবিধা: ঘর্ষণের জন্য আমরা দৈনন্দিন জীবনের বিবিধ অসুবিধার সম্মুখীন হয়ে থাকি, যেমন 1. মাটির ওপর দিয়ে কোনো ভারী বস্তুকে টেনে নিয়ে যাওয়া কষ্টকর হয়। 2. বিভিন্ন প্রকার মেশিন ও যন্ত্রপাতির গতিশীল অংশগুলির মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করায় সেগুলি ক্ষয়প্রাপ্ত হয়। গাড়ির টায়ার, জুতোর তলদেশ ইত্যাদির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। 3. ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় যা যন্ত্রপাতিতে বা অন্যান্য বস্তুর ক্ষেত্রেও প্রদত্ত শক্তির একটি অংশের অপচয় ঘটায়, যন্ত্রাংশেরও ক্ষয়কে ত্বরান্বিত করে। 4. ঘর্ষণের বিরুদ্ধে কার্য করতে হয় বলে যন্ত্রের কর্মদক্ষতা হ্রাস পায়, যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদি চালাতে বেশি জ্বালানি খরচ করতে হয়। 5. ঘর্ষণজনিত বল অতিক্রম করার সময় যন্ত্রে বা তার বিভিন্ন অংশে অবাঞ্ছিত শব্দ উৎপন্ন হয়। বলছে ঘর্ষণজনিত অসুবিধাগুলোকে কমানোর উপায় কি? প্রশ্নমান 2। ঘর্ষণজনিত অসুবিধা কমানোর উপায়: সংস্পর্শযুক্ত তল দুটিকে যথাসম্ভব মসৃণ করা হয়। 2. তল দুটিকে তেল দিয়ে পিচ্ছিল করা হয়। 3. গাড়ির চাকা ও বিভিন্ন যন্ত্রে বল বেয়ারিং ব্যবহার করা হয়। 4. বায়ুর বাধা কমানোর জন্য বস্তুকে মাকু আকৃতির করা হয়, যেমন বিমান, রকেট। মাছের দেহ মাকু আকৃতির হওয়ার জন্য জলে সাঁতার কাটতে সুবিধা হয়। 5. ঘর্ষণরোধী সংকর ধাতু ব্যবহার করে ঘর্ষণ কমানোর ব্যবস্থা করা হয়। প্রশ্নটা বলেছে ঘর্ষণ বাড়ানোর উপায় কি? প্রশ্নমান 2। বাড়ানোর উপায়: ব্যবহারিক ক্ষেত্রে অনেক সময় ঘর্ষণ বলের মান বৃদ্ধি করার ব্যবস্থা করা প্রয়োজন হয়ে পড়ে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, 1. গাড়ির চাকার টায়ার খাঁজকাটা করা হয় যাতে টায়ার ও রাস্তার মধ্যে ঘর্ষণ বল বেশি হয় এবং ব্রেক কষলে গাড়ি সহজে থেমে যেতে পারে। 2. খেলোয়াড়ের ব্যবহৃত জুতোর তলায় স্পাইক লাগানো হয় যাতে জুতো ও ভূমিতলের মধ্যে ঘর্ষণ বাড়ে এবং দৌড়ানো বা প্রয়োজনে থামা সহজ হয়। 3. মেঝের ওপর মইয়ের তলদেশ পিছলে যাওয়া আটকাতে অনেক সময় মইয়ের তলায় খাঁজকাটা রবার প্লেট ব্যবহার করা হয়। ওরা বলেছে সহজ ব্যবহারিক উদাহরণের সাহায্যে ঘর্ষণ বলের মান: 1. বস্তুর ওজন। 2. তলের ক্ষেত্রফলের মান এর ওপর কীভাবে নির্ভর করে ব্যাখ্যা করো। প্রশ্নমান হচ্ছে 2+2। ঘর্ষণ বলের মান সংস্পর্শে থাকা তল দুটির দ্বারা পরস্পরের উপর প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। আনুভূমিক তলে রাখা বস্তুর ক্ষেত্রে এই বল বস্তুর ওজনের সমান, তাই 50 কেজি ভরের একটি বাক্স মেঝের ওপর দিয়ে ঠেলে গতিশীল করতে যে বলের প্রয়োজন হয় 100 কেজি ভরের একটি বাক্স একই মেঝের ওপর দিয়ে গতিশীল করতে দ্বিগুণ বলের প্রয়োজন হয়, কারণ দ্বিতীয় ক্ষেত্রে বস্তুর ওজন বেশি হয় প্রযুক্ত বলের বিরুদ্ধে ক্রিয়াশীল ঘর্ষণ বলের মানও দ্বিগুণ বেশি হয়। ঘর্ষণের মান সংস্পর্শে থাকা তলদ্বয়ের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না। একই ওজনের দুটি বস্তুকে যদি অপেক্ষাকৃত ছোট ও বড় ক্ষেত্রফলযুক্ত তলের ওপর দিয়ে গতিশীল করা হয় তখন উভয় তলের ক্ষেত্রেই ঘর্ষণ বলের মান সমান হয়, অর্থাৎ ঘর্ষণ বলের মান ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না। বলেছে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় এবং বস্তুর ক্ষয় হয় এমন দুটি করে উদাহরণ দাও। প্রশ্নমান হচ্ছে 2+2। এর ফলে তাপ উৎপন্ন হয় এমন দুটি উদাহরণ: 1. দু হাতের তালু পরস্পর ঘষলে গরম হয়ে ওঠে, কারণ ঘষার সময় তালু দুটোর মধ্যে ঘর্ষণ হচ্ছে, ফলে একে অপরের গতিকে বাধা দিচ্ছে। এই বাধা অতিক্রম করার জন্য যে কাজ করতে হয় সেই কাজই তাপে পরিণত হয়। 2. দেশলাই কাঠির বারুদের দিকটা দেশলাই বাক্সের গায়ে বারুদ লাগানো অংশে ঘষলে কাঠিটা জ্বলে ওঠে, কারণ এক্ষেত্রে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। ওই তাপ যে উষ্ণতায় বারুদ জ্বলে ওঠে বারুদকে সেই উষ্ণতায় পৌঁছে দেয়, ফলে আগুন জ্বলে ওঠে। ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় এমন দুটি উদাহরণ: পেন্সিলের দাগ মোছার সময় আমরা ইরেজার দিয়ে দাগের ওপর ঘষি, তাই ইরেজারের ভর ও আয়তন আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ ইরেজারটি ক্ষয়ে যায়। গাড়ি চলার সময় গাড়ির চাকায় টায়ারের সঙ্গে রাস্তার অবিরত ঘর্ষণ হতে থাকে, তাই টায়ারটি ক্ষয়ে যায়। ওরা বলেছে ক্রিকেট ব্যাটের হাতলে সুতো জড়িয়ে রাখা হয় কেন? প্রশ্নমান 2। ক্রিকেট ব্যাটের হাতলে সুতো জড়িয়ে তার ওপর রবার টিউব শক্ত করে আটকে ঘর্ষণ
বল বাড়ানো হয় যাতে ব্যাটটি হাত থেকে পিছলে না যায়। স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নমান 3। স্থিতিশক্তি, গতিশক্তি। সংজ্ঞা: অবস্থান বা আকৃতি পরিবর্তনের জন্য কোনো বস্তুতে কাজ করার যে সামর্থ্য জন্মায় তাকে স্থিতিশক্তি বলে। গতিশক্তি: গতির জন্য কোনো বস্তুতে কাজ করার যে সামর্থ্য জন্মায় তাকে গতিশক্তি বলে। উদাহরণ: এক টুকরো পাথরকে অনেক উঁচুতে তুলে দিলে তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়। গতিশীল কোনো গাড়ির মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়। নির্ভরশীলতা: অবস্থান বা আকৃতি যত বেশি পরিবর্তিত হয় তত বেশি স্থিতিশক্তি সঞ্চিত হয়। গতিবেগ যত বাড়ে তত বেশি গতিশক্তি সঞ্চিত হয়। প্রশ্নটা বলেছে উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নমান 3। ও খাদকের মধ্যে পার্থক্য। বিষয়: উৎপাদক, খাদক। সংজ্ঞা: যারা নিজেদের দেহে নিজেই খাদ্য উৎপাদন করে এবং প্রাণীদের খাদ্য তথা শক্তির যোগান দেয় তাদের উৎপাদক বলে, যেমন সবুজ উদ্ভিদ। খাদক: যে সমস্ত জীব তাদের জীবন ধারণের জন্য উৎপাদকের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল তাদের খাদক বলে, যেমন প্রায় সমস্ত প্রাণী। সৌরশক্তি আবদ্ধ করার ক্ষমতা: সৌরশক্তিকে সরাসরি নিজের দেহে আবদ্ধ করতে সক্ষম দু একটি নিম্ন শ্রেণীর প্রাণী ছাড়া খাদকগুলির অধিকাংশেরই এই ক্ষমতা নেই। প্রকারভেদ: উৎপাদকের কোনো প্রকারভেদ নেই, বিভিন্ন ধরনের প্রকারভেদ বর্তমান, যেমন প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক ইত্যাদি। অচিরাচরিত শক্তি এর মধ্যে পার্থক্য লেখো। হচ্ছে 3। বিষয়: চিরাচরিত শক্তি ও অচিরাচরিত শক্তি। সংজ্ঞা: দৈনন্দিন বিভিন্ন চাহিদা মেটাতে বর্তমানে যে শক্তি ব্যবহৃত হয় তাকে বলে চিরাচরিত শক্তি। বর্তমান শক্তির চাহিদা মেটাতে ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও ভবিষ্যতে যে শক্তির প্রচলিত শক্তির উৎকৃষ্ট বিকল্প হয়ে উঠতে পারে তাকে বলে অচিরাচরিত শক্তি। পরিবেশ দূষণের ভূমিকা: এগুলি পরিবেশ দূষণের জন্য মুখ্যত দায়ী। এগুলি পরিবেশ বান্ধব নির্মল শক্তি। ব্যবহার: এগুলি বার ব্যবহার করা যায় না, এদের সঞ্চয়ও সীমিত। এগুলি পুনর্ব্যবহারযোগ্য, সহজলভ্য ও প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় বলে শেষ হওয়ার সম্ভাবনা নেই। উদাহরণ: কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত তাপশক্তি ইত্যাদি। সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি ইত্যাদি। আমরা বলেছে লিন্ডেম্যানের সূত্র অনুসারে প্রত্যেক পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরে থাকা জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির কি হয়? প্রশ্নমান 2। পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসাবে ব্যবহার শক্তির একটি অংশ নানা শারীরবৃত্তীয় কাজ খরচ হয়। শক্তির এই অংশটুকু আর পরের পুষ্টি স্তরে পৌঁছতে পারে না। যেমন: 1. গৃহীত শক্তির কিছু অংশ জীব তার শ্বসন কার্য চালাতে ব্যয় করে। 2. গৃহীত শক্তির কিছু অংশ বিভিন্ন বিপাকীয় ক্রিয়া চালাতে ব্যয়িত হয়। 3. বিয়োজন এর ফলে কিছু পরিমাণ শক্তি ব্যয়িত হয়। 4. দৈহিক ক্রিয়াকলাপের সময় যেমন দৌড়ানো, হাঁটা চলা, কাজ করা কিছু পরিমাণ শক্তি ব্যয়িত হয়। তারপর প্রশ্নটা বলেছে 1. উদ্ভিদকে সরাসরি খায় প্রথম শ্রেণীর খাদক, তাহলে এরা কোথা থেকে প্রয়োজনীয় শক্তি পায়? প্রথম শ্রেণীর খাদককে আবার খায় দ্বিতীয় শ্রেণীর খাদক, তাহলে দ্বিতীয় শ্রেণীর খাদক তাদের প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পায়? তাহলে যারা সর্বভুক তারা তাদের প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পায়? 2. সর্বভুক প্রাণী কাদের বলে? 2টি সর্বভুক প্রাণীর উদাহরণ দাও। প্রশ্নমান হচ্ছে 1 + 1 + 1 + 2। প্রথম শ্রেণীর খাদক উদ্ভিদ থেকে প্রয়োজনীয় শক্তি পায়। দ্বিতীয় শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদকদের থেকে প্রয়োজনীয় শক্তি পায়। যারা সর্বভুক তারা তাদের প্রয়োজনীয় শক্তি উৎপাদক প্রথম শ্রেণীর খাদক এবং দ্বিতীয় শ্রেণীর খাদক থেকে পায়। সর্বভুক প্রাণী যে সকল প্রাণীরা সরাসরি উদ্ভিদকে এবং সেই সঙ্গে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর খাদকদেরও খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের সর্বভুক প্রাণী বলে। উদাহরণ: মানুষ, কাক, ভাল্লুক ইত্যাদি। প্রশ্নটা বলেছে একটি জলাভূমি অর্থাৎ পুকুর এর খাদ্য শৃঙ্খল লেখো। প্রশ্নমান 3। জলাভূমির খাদ্য শৃঙ্খল: যে ধরনের খাদ্য শৃঙ্খলে জলাভূমি ভাসমান প্ল্যাঙ্কটনিক সবুজ উদ্ভিদ ও ভাসমান বড় উদ্ভিদ ক্ষুদে পোনা, শ্যাওলা কর্তৃক উৎপাদিত খাদ্যশক্তি ক্রমান্বয়ে প্রথম শ্রেণীর খাদক হয়ে দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর খাদকে পৌঁছায়, সেই খাদ্য শৃঙ্খলকে জলাভূমির খাদ্য শৃঙ্খল বলে। এখানে ছবি আকারে দেওয়া আছে, তোমরা এরকম ছবি আকারে না দিয়ে এগুলোর প্রত্যেকটা নাম লিখে রেখাচিত্রের মাধ্যমে পরীক্ষায় পেন্সিল দিয়ে অবশ্যই দেখিবে। গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক যেমন ছোট মাছ, পুঁটি, মৌরলা, ব্যাঙ ইত্যাদি প্রাথমিক খাদ্যকুলকে খাদ্য হিসেবে গ্রহণ করে পুষ্টি সম্পন্ন করে এবং প্রগৌণ বা তৃতীয় শ্রেণীর খাদক হলো বড় মাছ যেমন শাল, শোল ইত্যাদি। এরা গৌণ খাদকের ওপর
খাদ্য শক্তির জন্য নির্ভরশীল হয়ে থাকে। এই প্রকার খাদ্য শৃঙ্খলে উৎপাদকের সংখ্যা সবথেকে বেশি। খাদ্য শৃঙ্খলে জড়িত পরবর্তী স্তরগুলিতে অবস্থিত জীবের আকার ক্রমশ বাড়তে থাকায় এরা সংখ্যায় কম হয়। তোমাদের ক্লাস 6-এর অধ্যায় 6 অর্থাৎ বল ও শক্তির প্রাথমিক ধারণা, এই অধ্যায়টা থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশান। এখানে যে RM বলে লেখা আছে এইটা রায়মার্টিন বোঝাচ্ছে। তোমাদের কাছে যদি রায়মার্টিনের সহায়িকা থাকে তাহলে তোমরা রায়মার্টিনের সহায়িকা থেকে এই পেজ নম্বরগুলো মিলিয়ে খুঁজলেই তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। আর যদি তোমাদের কাছে রায়মার্টিনের সহায়িকা না থেকে যদি অন্য কোনো কোম্পানির সহায়িকা থাকে তাহলে তোমরা খোঁজার চেষ্টা করবে। যদি প্রশ্নগুলো পেয়ে যাও তো দাগিয়ে নিও, না হলে হচ্ছে তোমরা এই প্রশ্নগুলো, এছাড়া তোমরা প্রশ্নগুলো লিখে নিয়ে তার সাথে সাথে এই ভিডিওটা দেখে তার উত্তরগুলো লিখে নিও। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যেখানে তোমরা এই সাজেশানের PDF এবং অন্যান্য সাজেশানের ফ্রি PDF এবং বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের সলিউশনের ফ্রি PDFগুলো জলদি কালেকশান করে নিতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।